আসসালামু আলাইকুম 780 পয়েন্টের প্রথম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু ধারণা দেব। এরপরে পর্যায়ক্রমে আমাদের টিউটোরিয়াল আপলোড দেওয়া হবে। আজকে প্রথমেই থাকছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একদম বেসিক ধারণা। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। আমি এখন ব্যবহার করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পরে আমরা প্রথম যে ইন্টারফেসটা দেখতে পারবো, এখানে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর, তার নিচে লেখা আছে স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। এখানে কয়েকটা ক্যানভাস দেওয়া আছে, যেমন লেটার পেজের সাইজে এটা। তারপরে আছে পোস্টকার্ড, কমন, আইফোন এক্স, এইচডি টিভি, তারপর মোর প্রিসেট। এখানে না গিয়ে সরাসরি নতুন যদি কোনো ফাইল হয়, তাহলে যে নিউ ফাইল লেখা আছে বাম দিকে উপরে নীল বাটন, নিউ ফাইলে ক্লিক করতে হবে, অথবা মোর প্রেসেট থেকেও করা যাবে। নিউ ফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কয়েকটা ক্যানভাস দেওয়াই থাকে, কিছু সাইজ সেট করার, যেমন প্রথমটাতে আছে A4 পেপারের সাইজ, তারপরে আছে 15 ফিট বাই 3 ফিট, তারপরে আছে 1920 বাই 1920 পিক্সেল। এখন আমাদের যদি শুধুমাত্র A4 প্রয়োজন হয়, সেক্ষেত্রে A4-এ ক্লিক করার পরে বা ক্লিক রাখা অবস্থায় ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। আর যদি আরও কিছু পেজ দেখাই, যেমন উপরে রিসেন্টের ডানে আছে সেভড। যদি কোনো পেজ আপনার সেভ করা থাকে, তাহলে এখানে সেভ থাকবে, এখানে স্টোর হয়ে থাকবে। তারপরে আছে মোবাইলে আছে আপনার মোবাইলের যে ওয়ালপেপার। কেউ যদি মোবাইলের ওয়ালপেপার নিজে মেক করতে চায়, নিজে বানাইতে চায়, ডিজাইন করতে চায়, সেক্ষেত্রে এই মোবাইল ফাংশনে ক্লিক করলে তখন আপনার এখানে মোবাইল ভিত্তিক আলাদা আলাদা রেজুলেশন হিসাবে ক্যানভাস রেডি থাকবে। যদি কোনোটা দরকার হয়, যদি আপনার আইফোন 8, 7, 6 এগুলো দরকার হয়, এখানে ক্লিক করে তারপর ক্রিয়েটে দিতে হবে। যদিও আমার এসব দরকার নেই, তাই আমি শুধু দেখায় দিলাম। তারপরে উপরে ডান দিকে আছে ওয়েব। এটা আপনার ওয়েবসাইটের জন্য, এটা বেশিরভাগ সময় ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রয়োজন হয়। তারপরে আছে প্রিন্টে আছে এসব যেগুলো আছে সবগুলোই আমাদের পরিচিত, যেমন লেটার, তারপর A4, প্রিন্ট লার্জ, লিগ্যাল, এসব আমরা প্রায় সবাই এসবের সাথে পরিচিত। আমরা প্রথম অবস্থায় আজকে A4 দিয়ে ট্রাই করব। A4-এ নর্মালি দেখাবো কিভাবে টুল ব্যবহার করতে হবে, কোন টুলের নাম কি, এসব আজকে প্রথমে দেখাবো। আর যদি A4 না নিয়ে নিজ থেকে কোনো সাইজ করতে চাই, কাস্টম সাইজ, সেক্ষেত্রে আমাকে এখানে ডান দিকে লিখতে হবে কত পিক্সেল করব বা কত পয়েন্ট করব, সেটা লিখতে হবে। ডান দিকে আনটাইটেলড 1 লেখা আছে। এখানে আসলে আমরা যেই কাজটা করব সেই কাজটার নাম কি হবে, যে ডিজাইনটা করব ডিজাইনটার নাম কি হবে, এখানে আমরা চাইলে একটা নাম বসিয়ে দিতে পারি, যেমন আজকে দেব টেস্ট। তারপরে তার নিচে হাইট ওয়াইড তো দেওয়াই আছে, তার ডানে যে অপশনটা আছে, এই অপশনে ঢুকলে আমরা দেখতে পারবো পিক্সেলে আমরা সাইজটা করব, পয়েন্টে করব, পিক্সেলে নাকি ইঞ্চি, ফিট, সব কিছুই দেওয়া আছে। এর মধ্যে আমাদের যেটা প্রয়োজন সেটাতে আমরা ক্লিক করব। এখন যদি আমরা ইঞ্চিতে হিসাবটা করতে যাই, সেক্ষেত্রে আমাকে ইঞ্চিতে ক্লিক করতে হবে। ইঞ্চিতে ক্লিক করার পর ওয়াইডটা কমায় আমি 5 ইঞ্চি দিলাম, তারপর হাইটটা 7 ইঞ্চি। এখন এর মধ্যে তারপরে যে ওরিয়েন্টেশন যে আছে, আমরা ধরেন যে 5 ইঞ্চি দিছি, 7 ইঞ্চি। এখন পেপারটা এখন লম্বা অবস্থায় আছে। এখন পেপারটাকে যদি আমরা ল্যান্ডস্কেপ করতে চাই, সেক্ষেত্রে ডান দিকের সিম্বলটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানে হাইট ওয়াইডটা উল্টায় গেল। আবার যদি পূর্বের অবস্থানে ফেরত আনতে চাই, তাহলে প্রথমটাতে ক্লিক করতে হবে, তাহলে পোর্ট্রেট হবে। তার ডানে যেটা আছে আর্টবোর্ড মানে হচ্ছে আমরা এরকম কয়টা ক্যানভাস নেব।
যদি ক্যানভাস একটাই হয় তাহলে একটা, আর যদি কোনো ক্ষেত্রে বেশি দরকার হয় তাহলে এখানে বাড়ায় দিতে হবে। এখানে ক্লিক করে বাড়াইতে পারবেন অথবা এখানে এডিট করে সরাসরি লিখেও দিতে পারবেন। তারপরে নিচের অপশনগুলো নিয়ে পরে কথা বলছি। তারপরে আছে CMYK কালার, তারপরে রেজুলেশনটা আছে, এটা নিয়েও পরে কথা বলবো। সাধারণভাবে বলে রাখি CMYK সবসময় ব্যবহার হয়। আর RGB যে আছে RGB কালার কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন নর্মালি আমরা যদি ফেসবুকে কোনো ছবি আপলোড করি, কোনো একটা ডিজাইন আপলোড করি ফেসবুকের জন্য বা অনলাইনের জন্য, সেক্ষেত্রে সেটা RGBতে হবে। আর CMYK সবসময় ব্যবহার হয় প্রিন্টের ক্ষেত্রে। এগুলো সব ঠিক রাখা অবস্থায় আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে একটা ক্যানভাস আসবে, যে ক্যানভাসে আমরা ডিজাইন করতে পারবো, যে কোনো কিছুই করতে পারবো। ডিজাইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা তখন দিয়েছিলাম 8 আর্টবোর্ড, 8টাই এখানে আছে, উপরে 3টা, তারপর 3টা, 6টা, নিচে 2টা, 8টা। এখন আমরা এগুলো যদি ডিলিট করতে চাই ডিলিটও করতে পারবো এবং আরও অ্যাড করতে পারবো। যদি ডিলিট করতে হয় তাহলে এই যে এখানে আর্টবোর্ড নামের একটা টুল আছে, এই আর্টবোর্ড টুলে ক্লিক করে ডিলিট করতে পারবো। আমাদের যেহেতু এতগুলো দরকার নেই, শুধু দেখানোর জন্য দিয়েছিলাম, তাই এগুলো আমি ডিলিট করে দিই বাকিগুলো। আর্টবোর্ডে যখন ক্লিক করলাম তখন প্রতিটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এখন আমি প্রতিটাতে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। এখন এই অবস্থায় আমরা যদি এটাকে ছোট বড় করতে চাই পেজটাকে করতে পারবো, তবে এখন ছোট বড় করার কোনো দরকার নেই, আমি যেভাবে করেছিলাম ওইভাবেই থাকবে। তাই এটা থেকে ফেরত আসতে গেলে, মানে আর্টবোর্ডে যে ক্লিক করা আছে আর্টবোর্ড টুলটা এখন ব্যবহার হচ্ছে, এখন কিছু করতে গেলে আর্টবোর্ড টুল ব্যবহার হবে। এখান থেকে ফেরত আসতে গেলে আমাদের সিলেকশন টুল নিতে হবে। সিলেকশন টুলে ক্লিক করলেই ওটা থেকে ফেরত আসবে। আর আর্টবোর্ডটা যত ছোট থাকুক বা বড়, কখনো ভাবা যাবে না যে আমার প্রিন্টটা ছোট আসবে, কারণ এটা আমাদের জুম আউট ইন করা যায় দেখার জন্য। এটা শুধু এটা যে নিচে বাম দিকে এখানে কত পার্সেন্ট জুম আছে এটা দেখা যায়। নর্মালি 100% যদি থাকে এটা অরিজিনাল একটা সাইজ। আর চাইলে এখান থেকে বাড়া কমা করতে পারবেন, যে এটা কত বড় করবেন কত ছোট করবেন। তাছাড়াও জুম করার আরও কয়েকটা সিস্টেম আছে। আমরা কাজ করার সময় সবসময় করি অল্টার কি যে আছে আমাদের কিবোর্ডে, অল্টার কি প্রেস করে মাউসের হুইলটা আমরা ঘোরাই। হুইলটা ঘোরানোর পরে ছোট বড় হয়। হুইলটা সামনের দিকে ঘোরালে বড় হবে, পিছনের দিকে ঘোরালে ছোট হবে। তবে অবশ্যই অল্টার বাটন প্রেস করে রাখতে হবে। আর আমরা যখন আর্টবোর্ডটাকে সারাসারি করব, মানে দেখার জন্য শুধু, তখন স্পেস বাটন চাপ দিয়ে ধরে মাউস দিয়ে ক্লিক করে টান দিলে আর্টবোর্ডটা সেরে যাবে। তারপর আমরা এখন কিছু টুলসের সাথে পরিচিত হই। প্রথমে আছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কী রকম সেটা এখানে যে ভিডিওতে ইয়াতেই দেখানো হচ্ছে। সিলেকশন টুলের কাজ হচ্ছে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের উপরে নেওয়া বা সেখান থেকে সারানো। সিলেকশন টুলের নিচে আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের কোনো এক সাইড কম বেশি করতে পারি, ডিলিট করতে পারি, এই ধরনের অনেক কাজ আছে। প্রথমে টুলগুলোর নাম বললাম, পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে টুলগুলোর কাজ সম্পূর্ণভাবে দেখাবো। তারপরে আছে আমাদের পেন টুল। পেন টুল দিয়ে গ্রাফিক্সের যে আর্ট করা হয়, যে কোনো শেপ নতুন করে আর্ট করতে গেলে আমাদের পেন টুল ব্যবহার করতে হবে। তার নিচে যেটা আছে এটাকে বলা হয় কার্ভেচার টুল। কার্ভেচার দিয়ে যে কোনো একটা নতুন শেপ তৈরি করা যায়, সেটাকে ও মেনটেন করে চালাবে, খারাপ দেখতে লাগবে না, ওটা স্মুথলি কাজটা করবে। তার নিচে আছে রেক্ট্যাঙ্গেল টুল। এখন রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরেও কিন্তু কয়েকটা টুল থাকে। যেমন নর্মালি আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যদি ক্লিক করি, তারপর ক্লিক করে ক্যানভাসের উপর টান দিয়ে আমরা একটা ঘর তৈরি করতে পারি, যে কোনো একটা সাইজের ঘর তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে টানার সময় ডান দিকে যে ছোট্ট একটা ঘরের মধ্যে দেখাচ্ছে যে আমাদের কত দূর আমরা ঘরটা টেনেছি। এখানে যেমন ওয়াইড দেওয়া আছে 2.7,
আর হাইট দেওয়া আছে 1.53। এই অবস্থায় যদি আমরা ছেড়ে দিই মাউসের বাটন, তাহলে এই মাপেই একটা ঘর তৈরি হয়ে গেল। কিন্তু আমরা যদি কোনো একটা ঘর নির্দিষ্ট সব দিকে মেনটেন করে চারদিক যেন সমানভাবে বড় হয়, এইভাবে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ক্লিক করে টানার সময় শিফট ধরতে হবে। কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে টানলে যেদিকে যাক এ সমানভাবে বড় হবে, কোনো দিকে ছোট হবে না, মানে কোনো দিকে এইভাবে কম বেশি হবে না, সমানভাবে বড় ছোট হবে। প্রথমে মাউসের বাটন ছেড়ে দিতে হবে, তারপর কিবোর্ড ছাড়তে হবে। যদি কিবোর্ড আগে ছেড়ে মাউসের বাটন পরে ছাড়া হয়, তাহলে এটা আবার নষ্ট হয়ে যেতে পারে। রেক্টেঙ্গেল টুলের সাহায্যে দুইটা বক্স করে নিচ্ছি। এখন এই বক্স দুইটা আমরা চাইলে বিভিন্ন রঙের করতে পারবো। রং করতে হলে আমাদের প্রথমে এই কালারে যেতে হবে, ডান দিকে কালার। এখান থেকে আমরা নিজে কালার বানায় নিতে পারবো। আমরা জানি মূলত 4টা কালারের মিশ্রণেই যে কোনো কালার তৈরি হয়। যেমন যদি সিতে আছে ছায়ানটা আমি বেশি করে দিলাম, ছায়ান আসলো। ছায়ানের পরে আছে ম্যাজেন্টা বাড়াই দিলে ছায়ান এবং ম্যাজেন্টা একসাথে করলে যে রঙটা হবে সেই রঙটা হলো। এইভাবে নিজেরা চাইলে কাস্টমাইজ করে নেওয়া যায়। আর যদি নির্দিষ্ট কোনো রং দিতে চান, যেটা আপনার নিজে থেকে করতে পারবেন না, সেটা এই সোয়াচে গিয়ে এখানে যে কালারগুলো দেওয়া আছে এখানে ক্লিক করলে সে কালার হবে। এখন এই বক্সটা আমরা লাল রং দিলাম। এখন এর পরের বক্সটা, মানে প্রথমের বক্সটা যদি আমরা সিলেক্ট করতে যাই, আমাদের যে টুলটা নেওয়া আছে এই টুল অবস্থায় সিলেক্ট করলে সিলেক্ট হবে না, নতুন একটা ঘর তৈরি হবে। যদি এখন আমরা টান দিই, নতুন ঘর তৈরি হবে। এর জন্য করতে হবে কি, অবশ্যই সিলেকশন টুল নিতে হবে। সিলেকশন টুলে ক্লিক করার পরে এই বক্সে ক্লিক করলে তখন এটা সিলেক্ট হবে। সিলেকশন টুলের কাজই হচ্ছে সিলেক্ট করা। এটা সিলেক্ট করে আমরা হলুদ দিলাম, এটা সিলেক্ট করে এখন আমরা নীল দিলাম। এখন কালারটা চেঞ্জ হয়ে গেল। আর সিলেকশন টুল থাকা অবস্থায় ক্লিক করে একটা অবজেক্ট আরেকটার উপরে নেওয়া যাবে, আরেকটার উপরে নেওয়া যাবে, এইরকমভাবে সারানো যাবে বা একটা আরেকটার উপরে বসানো যাবে। এখন কথা হচ্ছে, আমরা উপরে যে বক্সটা আছে এই বক্সটাকে যদি আমরা পিছনে নিতে চাই, সবগুলো নিচে নিতে চাই, তাহলে এই বক্সের উপর রাইট ক্লিক করতে হবে, মানে মাউসের ডান দিকের বাটন ক্লিক করার পরে নিচে অ্যারেঞ্জ আছে, এই অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে দিলে তখন এই অবজেক্টটা সবগুলোর পিছনে চলে যাবে। সেন্ড টু ব্যাকে আপনি প্রাথমিক অবস্থায় দিতে পারেন, তবে যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, যখন আপনি সব কিছু শর্টকাটে করতে যাবেন, তখন আপনি অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে শর্টকাটে কোন কোন বাটন চাপ দিলে আপনার এটা সেন্ড টু ব্যাকে চলে যাবে। ক্লিক করার পর সেন্ড টু ব্যাক অর্থাৎ পিছনে চলে গেল। তারপর হলুদটা উপরে আসলো, তার উপরে লালটা। এখন চাইলে আমরা লালটাও পিছনে দিতে পারি যদি প্রয়োজন হয়। আর যদি আমরা আবার ফেরত আনতে চাই, নীলটা যদি উপরে আনতে চাই, সেক্ষেত্রে নীলে ক্লিক করা অবস্থায় রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জে ব্রিং টু ফ্রন্ট, তাহলে সামনে এসে গেল। এটা যদি কালার আবার আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এটা ক্লিক অবস্থায় থাকতে হবে, মানে সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করে এখন যদি আমরা সবুজে দেই, সবুজ হবে। যে রঙে ক্লিক করব আমরা সেই রঙেরই হবে। এখন এই বক্স যে আমরা 3টা তৈরি করেছি, 3টা বক্সেই বাইরে স্ট্রোক আছে, এটাকে স্ট্রোক বলে, যেটা আমরা সাধারণত বর্ডার বলি। এই স্ট্রোকটা থাকা অবস্থায় আপনি বক্সটাকে দেখলে মনে হবে যে হ্যাঁ বাইরে একটা দাগ দেওয়া আছে, কিন্তু এটা যদি আপনি মিশাই দিতে চান বা এটা যদি চান যে এটা না থাকুক, সেক্ষেত্রে বাম দিকে যেখানে যে রঙের চিহ্ন আছে, রঙের নিচে দেখেন আরেকটা আছে হলো ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নো ফিলে দিতে হবে বা নানে দিতে হবে। এটাতে ক্লিক করার পর দেখবেন এখন এর পিছনে আর বা এর সাইডে কোনো আর বর্ডার থাকলো না। এভাবে এগুলোরও চাইলে আপনি বর্ডার তুলে দিতে পারেন এখান থেকে, অথবা এই জায়গা থেকে ডানের যে কালার আছে এই কালার থেকেও চাইলে দিতে পারেন। আরও সিস্টেম আছে, সেটা হচ্ছে ধরেন যে পরেরটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে স্ট্রোকে গেলাম, স্ট্রোকে যাওয়ার পর এই স্ট্রোকটা 0 করে দিলাম, 0 করে ইন্টার দিলাম, তখনও এটাতে চলে গেল। এরকম কয়েকটা সিস্টেম আছে। আস্তে আস্তে সব সিস্টেম নিয়ে আলোচনা করা হবে।
প্রথমে আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল, তাই এটাতে সেভাবে ভালোভাবে করা হয়নি, কোনো রকম করা হয়েছে। এরপরে আগামীতে আমরা আরও ভালোভাবে করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।